স্নেহের ছাত্রছাত্রীরা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা আরও দুটি গল্প নিয়ে আলোচনা করব। গল্প দুটি হলো বোকা জোলা আর শিয়ালের কথা গল্প এবং দ্বিতীয় গল্পটি হলো কুজো বুড়ির কথা গল্প। এই দুটি গল্প নিয়ে আমরা আজকের আলোচনা রাখব। তো প্রথমে বোকা জোলা আর শিয়ালের কথা গল্প সম্পর্কে আলোচনা করব। এই গল্পে ধূর্ত শিয়ালের বুদ্ধি বলে এক বোকা নির্বোধ জোলা কিভাবে রাজা হয়ে বসেছে, সেটাই মূলত এই গল্পের মুখ্য বিষয়বস্তু। যাই হোক, গল্পটার বিষয়বস্তু আমরা আলোচনা করব এবং সেই আলোচনা ধরে শেষে আমরা দেখব যে কিভাবে শিয়াল বোকা জোলাকে রাজায় পরিণত করেছে। এই গল্পে আগে বললাম যে এক বোকা জোলা ছিল। এই বোকা জোলা কাস্তে দিয়ে ধান কাটতো। একদিন বেশ রৌদ্রে সে তার হাতের সেই কাস্তেটি রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে প্রচুর রৌদ্রে বশত কাস্তেটা গরম হয়ে যায়। এই কাস্তের দেহটা, অঙ্গটা রৌদ্রে গরম হয়ে যাওয়ার ফলে বোকা জোলা ঘুম থেকে উঠে ভাবে যে কাস্তের মনে হয় জ্বর হয়েছে। এই চিন্তা ভাবনা থেকে সে জোলা হাউ করে কাঁদতে থাকে। এদিকে সে যে ক্ষেতে ধান কাটছিল তার পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল। সেই পাশের ক্ষেতের চাষা তখন সেই জোলাকে বলল যে সে যদি কাস্তেকে জলে ডুবিয়ে রাখে তাহলে কাস্তের জ্বর সেরে যাবে। এদিকে বোকা জোলা সেই চাষার কথা মতো কাস্তেকে জলে ডুবিয়ে রাখে এবং স্বাভাবিকভাবে কাস্তে ঠান্ডা হয়ে যায় এবং জোলাও খুব খুশি হয়। এতে সে মনে মনে আনন্দিত হয়। তার চিন্তা ভাবনা অনুযায়ী কাস্তের জ্বর সেরে যাওয়ায়। এরপর একদিন জোলার মায়ের, সেই বোকা জোলার মায়ের জ্বর হয়, জ্বর আসে। জ্বর আসলে তখন সে সেই পূর্বের বুদ্ধি মতো সেই কাস্তের জ্বর যেভাবে সারিয়েছিল সেই চিন্তা ভাবনা থেকে সে কোনো বদ্যি বা ডাক্তারের কাছে না গিয়ে বা ডাক্তারকে না ডেকে নিয়ে এসে তার মাকেও পুকুরের জলে ডুবিয়ে রাখে। ফলে স্বাভাবিকভাবেই তার মায়ের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়। এই মৃত্যুর ফলে সে 3 দিন না খেয়ে সেই পুকুরের পাড়েই বসে থাকে। এদিকে
এক শেয়াল সেই বোকা জোলার বন্ধু ছিল। এই শেয়াল জোলাকে কাঁদতে দেখে, তার বন্ধুকে কাঁদতে দেখে সে বলে যে তার সঙ্গে এক রাজার মেয়ের বিয়ে দেবে। এ কথা শুনে জোলা তার চোখ মুছে ঘরে ফিরে আসে। এরপর থেকে প্রতিদিন শেয়ালকে দেখতে পেলেই জোলা বলে, কই বন্ধু, সেই যে বলেছিলে বিয়ের কথা? শেয়াল তাকে সহ্য করতে বলে, সবুর করতে বলে, ধৈর্য ধরতে বলে, এবং তার আগে খানকতক খুব ভালো কাপড় বুনতে বলে। এদিকে শেয়ালের কথা মতো জোলা 2 মাস খালি কাপড়ই বুনে গেল। 2 মাস ধরে কাপড় বুনতে থাকে এবং শেয়াল তাকে খুব সাবান মেখে ভালো করে স্নান করতে বলে। তারপর সেজেগুজে সেই রাজার কাছে দুজনে গিয়ে উপস্থিত হয়। রাজা শেয়ালকে দেখে ভাবে সে খুব পণ্ডিত লোক। এদিকে শেয়াল বলে, আমাদের রাজার সঙ্গে মহারাজের মেয়ের বিয়ে দেবেন কিনা তাই সে জানতে এসেছে। আসলে শেয়াল কোনো মিথ্যে কথা এখানে বলেনি। জোলার আসল নাম ছিল, ভালো নাম ছিল রাজা। কিন্তু রাজামশাই মনে করলেন বুঝি সত্যি সত্যি কোনো রাজা। শেয়াল তখন জোলার বর্ণনা দেয় নানা রকম ব্যঞ্জনার মধ্য দিয়ে। শিয়াল যা বলে রাজা তার মানে অন্য করে। শিয়াল বলে তাদের রাজা দেখতে বড়ই ভালো এবং তার ঘরময় চাঁদের আলো বিরাজমান। এদিকে জোলা সত্যি সত্যি দেখতে ভালো ছিল, আর ঘরে চাঁদের আলো বলতে জোলার ঘরে চাল ছিল না, ফলে ভিতরে চাঁদের আলো আসতো। কিন্তু রাজা আসলে ভাবলেন তার নিজের বাড়ির মতো খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি। এরপর শিয়াল যখন আবার বলে বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়াও জানেন তেমন, অর্থাৎ শিয়াল এখানে বলতে চেয়েছেন জোলার বুদ্ধিও ছিল না, লেখাপড়াও জানতো না, কিন্তু রাজা ভেবেছে তার ভারী বুদ্ধি এবং সে অনেক লেখাপড়া জানে। এরপরে যখন শিয়াল আবার বলে এক ঘাই তার 10টা পড়ে, অর্থাৎ 10টা মানুষ নয় 10টা ধান গাছ। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটতো। রাজামশাই ভাবলেন সে মস্ত বড় বীর, তার এক ঘায়ে 10 জন মানুষ মরে যায়। এরপর শিয়াল জোলার নানা রকম গুণ কীর্তন প্রসঙ্গে বলেছে তার গুণে, অর্থাৎ রাজার গুণে লোক খায় পরে। অর্থাৎ জোলা ধানের চাষ করত আর সেই ধান থেকেই ভাত হয়, লোকে সেই ভাত খায়, কাপড় বুনতো, সেই কাপড় লোকে পরতো। কিন্তু আসলে রাজা ভাবলেন সে বুঝি অনেক গরিব লোককে খেতে পড়তে দেয়।
শিয়ালের কথার এইসব ব্যঞ্জনা পূর্ণ অর্থ ধরতে না পেরে রাজা খুশি হয়েই শিয়ালকে 1000 টাকা বকশিশ দিলেন এবং 8 দিন পরে বিয়ে দেবেন ঠিক করলেন, কথা দিয়েছেন শিয়ালকে। এদিকে শিয়াল টাকা পেয়ে তার থেকে 2টো করে টাকা আর জোলার বানানো কাপড় গ্রামের সকলকে দিয়ে বলল 8 দিন পর তার বন্ধুর বিয়ে হবে, তাদের সকলের নিমন্ত্রণ থাকলো, গ্রামের সকলের। শিয়াল গ্রামের লোক ছাড়া অন্য শিয়ালদের, ব্যাঙদের, শালিকের দলকে, ঘুঘুদের, কুক্কো পাখিদের, বউ কথা কওদের কাছে, ময়ূরদের কাছে, এমনিভাবে নানা জনের কাছে নিমন্ত্রণ করে এলো, পার্শ্ববর্তী সবার সকলকে। এরপর 7 দিন পর শিয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে আনলো এবং তাকে পরিয়ে দিতে রাজার মতোই লাগলো। যাদের নিমন্ত্রণ করেছিল তাদেরকে সঙ্গে নিয়ে রাজার বাড়ি চলল বিয়ে করতে। রাজার বাড়ি পৌঁছে সকলকে গান ধরতে বলল। সকল পশুদের চিৎকারে রাজামশাই ভয়ে অস্থির হয়ে উঠলেন। তখন শিয়াল বললেন, সবাইকে সে ফিরিয়ে দিচ্ছে, খালি রাজাকে তার কাছে নিয়ে আসবে। রাজা তখন খুশি হয়ে শিয়ালকে 5000 টাকা বকশিশ দিলেন। শিয়াল মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুড়কি এবং আরো ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বলল নিমন্ত্রীদের, যাদের নিমন্ত্রণ করেছিল, যাদের সঙ্গে নিয়ে এসেছিল, তাদের খাওয়ার আয়োজন করে দিল এবং তাকে সেখানে খেতে বলল। এদিকে জোলাকে নিয়ে রাজার কাছে গেল এবং যাওয়ার সময় তাকে শিখিয়ে দিল সে যেন কোনো কথা না বলে, কথা বললে তার বিয়ে হবে না। এদিকে শেয়ালের কথা মতো জোলাও চুপ করে রইল, কোনো কথা বলল না। আর বরকে চুপ থাকতে দেখে রাজার বাড়ির লোকেরা বলল, এত সুন্দর বর অথচ কোনো কথা কয় না কেন, কোনো কথা বলে না কেন? তখন শেয়াল বলল, জোলার মা মারা গেছে, সেজন্য সে দুঃখে কথা বলছে না। খাওয়ার সময় জোলাকে সোনার থালায় ভাত আর 100টা সোনার বাটিতে নানা রকম তরকারি আর মিঠাই দেওয়া হয়েছিল। রাজার লোকজন দিয়েছে। এদিকে জোলা সেই হরেক রকম বাটি দেখে ঘাবড়ে যায়, হতভম্ব হয়ে যায়। সে এক একটি করে সবগুলো বাটি হাতে নিয়ে শুকে দেখে, শেষে কোনোটাই চিনতে না পেরে মিঠাই ঝোল অম্বল সব একসঙ্গে ভাতের উপরে ঢেলে মাখিয়ে নিল। তারপর খানিকটা খেতে না পেরে যা বাকি ছিল চাদর দিয়ে বেঁধে নিল। বরের এই রকম অবস্থা দেখে রাজার বাড়ির লোকেরা বলল, শিয়ালের রাজা কেন এমন? এর উত্তরে শিয়াল বলে, আমাদের রাজা একবার শিয়াল এখানে বলেছে, সচুতর ভাবে বলেছে যে আমাদের রাজা একবার ছাড়া দুবার মেখে খান না, আর পাতে যা থাকে, তার থালায় যা থাকে, তার চাদর বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিবকে দেন, গরিবদেরকে খাওয়ার জন্য দেন, এতই তিনি মানব দরদী।
যাই হোক, এরপর শোয়ার সময় সেই জোলার ভারী মুশকিলে পড়ল। সে দেখল হাতির দাঁতের খাটে বিছানো, হাতির দাঁতের যে খাট রাজার বাড়ি, তাতে বিছানা আছে, মশারি টাঙানো আছে। সেজন্য আগে গিয়ে খাটের তলায় ঢুকলো। সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির চারধার খুঁজে দরজাটা পেল না। তখন সে সেই মশারির চালে উঠে ঢোকার চেষ্টা করলো। এই মশারির চালে যে উঠলো, সঙ্গে সঙ্গে সব শুদ্ধ ভেঙে পড়ে গেল। তখন সে কাঁদতে কাঁদতে বলল, আগে সে ধান কাটতে কাপড় বুনতো, সেই ভালো ছিল। রাজার মেয়েকে বিয়ে করে তার কোমর ভেঙে গেল। এই কথা শুনে রাজার মেয়ে বেশ কান্নাকাটি করতে লাগলো এবং শেয়ালকে ধমক দিয়েছে প্রচুর। কিন্তু শেয়ালের বুদ্ধি ছিল প্রবল, সে ধূর্ত। তার সেই বুদ্ধিবশত সে কথা কাউকে সে বলেনি। কিন্তু পরের দিন শিয়াল মহারাজকে গিয়ে বলল, তার জামাই বলেছেন, অর্থাৎ জোলা বলেছেন, মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন, সেজন্য ছুটি চেয়েছেন। এদিকে রাজামশাই খুশি হয়ে ছুটি দিলেন এবং তার সঙ্গে লোকজন ও টাকা কড়ি সঙ্গে দিলেন। এরপর রাজার মেয়ে সেই জোলাকে নিয়ে অন্য দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে শুরু করলেন। এভাবে 2-3 বছরের মধ্যে জোলা পণ্ডিত এবং আরো পরে গিয়ে জোলা একজন বীর হয়ে ওঠে। এ সময় দেশ থেকে খবর আসে রাজা মারা গেছে, অর্থাৎ জোলার স্ত্রীর, রাজার কন্যার বাবা মারা গিয়েছে। কিন্তু তার অর্থাৎ রাজার কোনো পুত্র সন্তান না থাকায় জামাইকেই সেই রাজত্ব সামলাতে হয়েছে, অর্থাৎ সে রাজা হয়েছে। অর্থাৎ সবশেষে আমরা দেখি সেই বোকা জোলা, যে কিনা একদিন কাস্তের জ্বর সারানোর জন্য জলে ডুবিয়ে রেখেছিল এবং সেই চিন্তাবশত তার মায়ের দেহের জ্বর সারাতেও মাকে পুকুরে ডুবিয়ে রেখেছিল এবং তার মৃত্যু হয়েছিল। সেই বোকা জোলা অবশেষে রাজা হয়ে গেছে। আর এই রাজা হওয়ার পিছনে যিনি চাণক্যের মতো কূটবুদ্ধি প্রয়োগ করেছেন, তিনি অবশ্যই ধূর্ত শিয়াল। শিয়াল তার চাণক্যের মতো কূটবুদ্ধিতে বোকা জোলাকে পর্যন্ত রাজা করে দিয়েছে। সুতরাং গল্প থেকে বলতে পারি আমরা যে বুদ্ধি হচ্ছে মানুষের আসল অস্ত্র। এরপর আমরা কুজো বুড়ির কথা গল্প সম্পর্কে আলোচনা করব। এই গল্পে আমরা দেখব যে একজন কুজো বুড়ি, সামান্য একজন বুড়ি, তার ভয়ঙ্কর সব বুদ্ধির বলে কিভাবে সব বাঘা বাঘা জন্তুদের, হিংস্র জন্তুদের হাত থেকে নিজেকে রক্ষা করেছে, সেটাই আমরা এই গল্পে দেখব।
বা তার পরিচয় নেব। এই কুজো বুড়ির কথা গল্পে বুড়িটি তার ভয়ঙ্কর কূটবুদ্ধির দ্বারা, বুদ্ধি বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব হিংস্র জন্তুর হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, সুরক্ষিত করেছে। একদিন এই বুড়ি তার নাতনির বাড়ি যাওয়ার সময় পথে একটা শিয়ালের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সে শিয়াল সেই বুড়িকে খেয়ে ফেলার কথা বলে। এই সর্বনেশে কথা শুনে বুড়ি শিয়ালকে বলে যে সে আগে নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে ভালো মন্দ খেয়ে বাড়ি ফিরে আসুক, তারপরে বাড়ি ফেরার পথে তার দেহ মোটা হয়ে ফিরবে এবং অনেক মাংস পাবে, ফলে তখন যদি খায় তাহলে শিয়ালের সুবিধা হবে এবং সে শিয়ালের পুষিয়ে যাবে তাকে খেলে। কথা বলে যখন সে শিয়ালকে বুঝিয়ে ভাঙিয়ে তার থেকে নিষ্কৃতি পায়, তারপর কিছুক্ষণ যাওয়ার পর এক বাঘের সঙ্গে তার দেখা হয়। এই হিংস্র বাঘও সেই বুড়িকে খেতে চায়, তাকে খাওয়ার কথা বলে, কিন্তু বুড়ি এই বাঘকেও সেই পূর্বের কথা বলে, যে কথা সে শিয়ালকে বলেছিল, যে তাকে যদি সে তার নাতনির বাড়ি থেকে ফেরার সময় খায় তাহলেই বাঘের লাভ হবে, অর্থাৎ তখন তার দেহে মাংস বেশি থাকবে প্রচুর ভালো মন্দ খাওয়ার ফলে। কথা শুনে বাঘও তাকে ছেড়ে দেয়। এরপর কিছুক্ষণ যাওয়ার পর এক ভাল্লুক তাকে ধরে। এই ভাল্লুককেও বুড়ি ওই একই কথা বলে এবং ভাল্লুক বুড়ির কথায় রাজি হয়ে তাকে সহজেই পথ ছেড়ে দেয়। অবশেষে সেই বুড়ি তার নাতনির বাড়ি গিয়ে ভালো মন্দ দই ক্ষীর খেয়ে বেশ মোটা হয়। মোটা হওয়ার পর সে আরো একটু বেশি ভয় পায় আগের তুলনায়, কারণ সে আসার সময় বাঘ ভাল্লুক শিয়ালকে কথা দিয়েছিল যে মোটা হলে তারা খাবে। ফলে এবার যখন বুড়ি সেই পথ দিয়ে যাবে, পুনরায় বাড়ি ফিরবে, তখন তার আর কোনো রেহাই নেই। এসব কথা নাতনির সঙ্গে পরামর্শ করার পর নাতনি তখন তাকে বলে, অর্থাৎ বুড়িকে বলে যে বুড়ি বাড়ি ফেরার সময় সেই বুড়িকে একটা লাউয়ের খোলের ভিতরে তাকে ঢুকিয়ে দেবে এবং তার ভিতরে করেই সে বাড়ি পৌঁছে যাবে, যাতে করে ভাল্লুক বাঘ শিয়াল তাকে খেতে না পারে। এরপর নাতনি একটা বড় লাউয়ের খোলের ভিতর কিছু চিড়ে, কিছু তেঁতুল, এরকম কিছু খাবার দিয়ে
সেই বুড়িকে সেই লাউয়ের খোলের ভিতরে ঢুকিয়ে দিয়ে জোরে একটা ধাক্কা দিয়ে তাকে ঠেলে দিল এবং লাউ গোলাকার হওয়ার জন্য সে গাড়ির মতোই গড়িয়ে গড়িয়ে চলতে শুরু করে এবং বুড়ি লাউয়ের ভিতর থেকে বলতে থাকে, বুড়ি গেল ঢের দূরে, বুড়ি গেল ঢের দূর, এরকম বলতে থাকে লাউয়ের ভিতর থেকে। ঠিক এই পদ্ধতিতে ফেরার সময় প্রথমে ভাল্লুক সেই লাউটি দেখতে পেয়ে সে সেই লাউটাকে নেড়ে চেড়ে ভালো করে দেখে। দেখে সে বুঝলো যে এটি খাবার জিনিস নয় এবং তার ভিতর থেকে কে যেন বলছে যে বুড়ি গেল ঢের দূর। তখন ভাল্লুক ভাবলো যে বুড়ি অনেক দূরে চলে গেছে, সেজন্য সে ধাক্কা দিয়ে সেটাকে গাড়ির মতো গড়িয়ে দিল। এভাবে লাউ আবার চলতে থাকে আর বুড়ি লাউয়ের ভিতর থেকে বলতে থাকে, বুড়ি গেল ঢের দূর। এরপর লাউটি পড়ে সেই বাঘের হাতে। বাঘও সেটাকে অর্থাৎ লাউকে নেড়ে চেড়ে দেখলো এটা খাবার জিনিস নয়, সেজন্য রাগ করে সে তাকে এক ধাক্কা দিল এবং সেটা অর্থাৎ লাউটা গাড়ির মতো আবার গড়িয়ে চলল। সবশেষে শেয়ালের সামনে পড়লো লাউয়ের খোলটি এবং লাউয়ের ভিতর থেকে কথা শুনে শেয়ালের মনে হলো লাউয়ের ভিতরে নিশ্চয়ই অন্য কিছু আছে। এই চিন্তা ভাবনা থেকে সে লাথি মেরে লাউটা ভেঙে ফেলল। লাউ ভেঙে ফেলাতে বুড়ি তার ভিতর থেকে বেরিয়ে পড়ল। এই বেরিয়ে পড়ার ফলে পূর্বের প্রতিশ্রুতি মতো শেয়াল বুড়িকে খেতে চাইল। তখন বুড়ি বুদ্ধি করে শেয়ালকে বলল, নিশ্চয়ই সে খাবে, কিন্তু তার আগে দুটো গান শোনাতে চায় বুড়িটি। একথা বলে শেয়ালকে সে বশ করে নিল। শেয়ালও বুড়ির ভক্ত হয়ে গেল, গানের ভক্ত হয়ে গেল। এভাবে বুড়ির বুদ্ধির কাছে শেয়ালও পরাজিত হলো। বুড়ি এক ঢিবির উপর উঠে গানের সুর করে তার পোষা কুকুর দুটিকে ডাকতে লাগলো। শেয়াল সে গানটি বুঝতেই পারল না। কুকুরের নাম ধরে ডাকতে কুকুর দুটো ছুটে এসে শেয়ালের ঘাড় ধরল এবং আরেকটি কুকুর ধরল শেয়ালের কোমর এবং তাকে জোর জোর করে টানতে লাগলো। অবশেষে শেয়ালের প্রাণ বেরিয়ে যেতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কুকুর দুটো তাদের সেই শেয়ালকে টান হাঁচড়া করতে থাকে। এভাবে বুড়ি তার কূটকৌশলে বুদ্ধির দ্বারা বিভিন্ন একাধিক হিংস্র জন্তুর হাত থেকে সে প্রাণে বেঁচে গেল। যেখান থেকে ফেরার কথা নয় সেখান থেকেও সে বুদ্ধির বলে ফিরে আসলো।
ফলে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে বুড়ি দুর্বল হলেও, অসহায় হলেও বুদ্ধির দ্বারা সে প্রাণে বেঁচে গেছে, তার কার্যসিদ্ধি হয়েছে। অথচ বুড়ির চেয়ে অন্যান্য হিংস্র প্রাণীরা, বড় বড় জন্তুরা, বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণীরা বুড়ির বুদ্ধির কাছে পরাজিত হয়েছে। এভাবে সামান্য একজন বুড়ি, মৃতপ্রায় বুড়ি, বড় বড় জন্তুদেরকে বুদ্ধি বলে পরাজিত করে নিজে প্রাণে বেঁচেছে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।